থামল আহমাদ মুসা, ভাবল একটু, তারপর তাকালো শাহবানুর মায়ের দিকে, বলল, মা, আমি আন্দামানে এসেছি আহমদ শাহ আলমগীরের সন্ধান করার জন্যে। আর এসেছি এ পর্যন্ত যে 3 ডজন মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে তার কারণ সন্ধানের জন্যে। আমার নাম যেমন ছদ্ম, তেমনি আমার ট্যুরিস্ট পরিচয় ছদ্মবেশ। থামল সে। আনন্দ বিস্ময় ঠিকরে পড়ছে শাহবানু ও শাহবানুর মায়ের চোখ মুখ থেকে, বোবা বিস্ময় গঙ্গারামের চোখে মুখেও। আনন্দ বিস্ময়ে আচ্ছন্ন শাহবানুর মা একসময় দুহাত উপরে তুলে কেঁদে উঠল, হে আমার রব, আমার দোকান এইমাত্র যা শুনল তা যেন স্বপ্ন না হয়, এই যুবক যেন স্বপ্ন না হয়। আন্দামানে আজ কেউ নেই তোমার অসহায় বান্দাদের সাহায্য করার। তোমার সাহায্যই আমাদের সম্বল। এই যুবকের কথা যেন সত্য হয়, এই যুবক যেন সত্য হয়। মায়ের সাথে সাথে শাহবানুর দুগণ্ড বেয়ে গড়িয়ে পড়ছিল নীরব অশ্রুর 2টি ধারা। শাহবানুর মা ওড়না দিয়ে চোখ মুছে বলল, তোমাকে আল্লাহ সাহায্য করুন বেটা, কিন্তু তুমি এসব জানতে পারলে কি করে? কোনো আন্তর্জাতিক, এমনকি এখানকার মিডিয়াতেও তো এসব খবর যায়নি। মা, আমি এ সংবাদ কোনো কাগজ থেকে জানিনি। 2 মাস আগে আমি তখন আমেরিকায়। মক্কা থেকে একটা ইসলামী সংগঠন ইমেইল করে আমাকে সব ঘটনা জানায়। আমি তখনই সিদ্ধান্ত নিই এখানে চলে আসার। তুমি কি আমেরিকায় থাকো, আমেরিকার নাগরিক? বলল শাহবানুর মা। হ্যাঁ মা, আমি আমেরিকারও নাগরিক, কিন্তু আমেরিকা আমার দেশ নয়, ওখানে আমি থাকিও না। আহমদ মুসা বলল। তাহলে দেশ কোনটা? জিজ্ঞাসা শাহবানুর মার। আহমদ মুসা একটু ম্লান হাসল, বলল, কি বলবো মা, আমি সব মুসলিম দেশকে আমার দেশ মনে করি। সব মুসলিম দেশই আমাকে নাগরিকত্ব দিয়েছে। সব দেশে আমি যেতে পারি, থাকতে পারি, কিন্তু বিশেষ কোনো দেশকে আমি আমার দেশ বলে এখনো ভাবিনি। অবাক বিস্ময়ে ছেয়ে গেছে শাহবানুর মা এবং গঙ্গারামের মুখ, আর ভ্রু কুঞ্চিত হয়ে উঠছে শাহবানুর। তার তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি আহমদ মুসার মুখের উপর। একটু নীরবতা ভেঙে শাহবানুর মা বলে উঠল, বেটা, তুমি অবাক করলে। এমন দেশহীন এবং সর্বদেশীয় নাগরিক কেউ হতে পারে? হঠাৎ মুখটা উজ্জ্বল হয়ে উঠল শাহবানুর। দ্রুত কণ্ঠে সে বলল, পারেন মা, শুধু একজন পারেন। কথা শেষ করে আসছি মা বলে শাহবানু ছুটে গিয়ে বেরিয়ে গেল বৈঠকখানা থেকে। সিঁড়ি দিয়ে 2 তলায় উঠে গেল। ঢুকল তার ভাই আহমদ শাহ আলমগীরের ঘরে। খুলল আহমদ শাহ আলমগীরের ফাইল ক্যাবিনেট। ফাইল ক্যাবিনেটের একটা ড্রয়ার থেকে একটা ফাইল বের করে আনল। ফাইলে নাম লেখা আহমদ মুসা। ফাইলে অনেকগুলো নিউজ ক্লিপিং এবং কয়েকটা ম্যাগাজিন। সবগুলো নিউজ ক্লিপিং আহমদ মুসা সম্বন্ধনীয় এবং সবগুলো ম্যাগাজিনেই আহমদ মুসা সম্পর্কে স্টোরি আছে। তার মধ্যে একটা ম্যাগাজিনে রয়েছে কাভার পেজে বিরাট ফটোসহ বিশাল কাভার স্টোরি। ম্যাগাজিনটি শাহবানুর সামনে নিয়ে এলো। অপার বিস্ময়, আনন্দ, আকুলতার সাথে চেয়ে আছে কাভার স্টোরির আহমদ মুসার দিকে। ছবিরে আহমদ মুসা এবং যিনি এসেছেন একই লোক, এক চেহারা, সামান্য পার্থক্য কোথাও নেই। তবে ছবির চেয়ে বাস্তবের আহমদ মুসা আরো মধুর। অনেকক্ষণ ছবি থেকে চোখ তুলতে পারল না শাহবানু। স্বপ্নের মানুষ, এই মানুষ তার কাছে। আর তার ভাই আহমদ শাহ আলমগীরের কাছে আহমদ মুসা একজন মুকুটহীন শাহানশাহ। আহমদ মুসা সম্পর্কে কোথাও কোনো তথ্য বা লেখা উঠলে যেভাবেই হোক সেটা সংগ্রহ করবেই। এইভাবেই আহমদ শাহ আলমগীর ধীরে ধীরে গড়ে তুলেছে এই ফাইল। এই কাজে শাহবানু ছিল তার সাথী। ভাইয়ের কাছে গল্প শুনে শুনেই শাহবানু আকৃষ্ট হয় আহমদ মুসার প্রতি। তারপর আহমদ মুসা সম্পর্কে পড়ে পড়ে সে তার স্বপ্নের মানুষে পরিণত হয়। সেই স্বপ্নের মানুষ আজ তাদের বাড়িতে। শুধু কি আশা? একেবারে রূপকথার রাজকুমারের মতো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে এসে দৈত্যের গ্রাস থেকে তাদের উদ্ধার করছে। আকুল করা এক অপার্থিব শিহরণ জাগল তার গোটা দেহে। ম্যাগাজিনটা হাতে নিয়ে ফাইল বন্ধ করে এক হাতে ম্যাগাজিন,
অন্য হাতে ফাইল নিয়ে ঘুরে দাঁড়ালো ফিরে আসার জন্যে, কিন্তু সামনে পা বাড়াতে গিয়ে যে উচ্ছ্বাস নিয়ে ছুটে এসেছিল সে উচ্ছ্বাসের শক্তিকে সে আর খুঁজে পেল না। রাজ্যের জড়তা এসে তার দুপা যেন জড়িয়ে ধরল। এক মহাসাগরের সামনে ঝর্ণার এক ছোট ধারা কি করে গিয়ে দাঁড়াতে পারে? তবু যেতেই হবে। এক পা দুপা করে গিয়ে শাহবানু প্রবেশ করল বৈঠকখানায়। তাকালো সবাই শাহবানুর দিকে। সংকোচের প্রাচীর ডিঙ্গিয়ে শাহবানুর চোখও ছুটে গিয়েছিল আহমাদ মুসার দিকে। আহমাদ মুসা চোখ নামিয়ে নিল। শাহবানুও চোখ রাখতে পারল না আহমাদ মুসার উপর। সে চোখ নামিয়ে নিয়ে তাকালো মায়ের দিকে। মায়ের পাশে বসে ম্যাগাজিন ও ফাইলটা তার হাতে তুলে দিতে দিতে বলল, কোনো দেশের না হয়েও যিনি সব দেশের নাগরিক হতে পারেন তাকে দেখো মা। ম্যাগাজিন ও ফাইল হাতে নিয়ে ম্যাগাজিনের কাভারে আহমাদ মুসার নাম ও বিরাট ছবিটার দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল তার মা। তাকালো আহমাদ মুসার দিকে। বিস্ময়ে বিস্ফারিত তার দৃষ্টি। বাকহীনভাবে তাকিয়ে থাকলো আহমাদ মুসার দিকে। একসময় তার মুখ ফুড়ে বেরিয়ে এলো, সত্যি কি তুমি আহমাদ মুসা বেটা? তারপর মুখ উপরে তুলে বলল, হে আল্লাহ, তুমি সবই করতে পারো। যে জিজ্ঞাসা আমি করলাম তার উত্তর তুমি হাঁ করো। এক অসম্ভবকে তুমি সম্ভব করো প্রভু। শাহবানুর মার কণ্ঠে আকুল কান্নার সুর। বিস্ময়ের এক আকস্মিক ধাক্কায় দেহ শিথিল ও কম্পমান হয়ে পড়ল, আর শিথিল হাত থেকে ফাইল ও ম্যাগাজিনটা পড়ে গেল। আহমাদ মুসা বিস্মিত হয়ে পড়েছিল শাহবানুর কথা, শাহবানুর মার মুখে নিজের নাম শুনে। ফাইল ও ম্যাগাজিনটা পড়ে গেলে আহমাদ মুসা বলল, শাহবানু, ও দুটো আমাকে দাও দেখি। শাহবানু যন্ত্র চালিতের মতো উঠে ফাইল ও ম্যাগাজিন তুলে দিল আহমাদ মুসার হাতে। কাঁপছিল তার হাত। ধন্যবাদ বলে আহমাদ মুসা শাহবানুর হাত থেকে ম্যাগাজিন ও ফাইলটা গ্রহণ করল। ম্যাগাজিনটা দেখে আহমাদ মুসা চিনতে পারল বেশ পুরনো। আহমাদ মুসা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সুরিনামে যায়। সে সময় ম্যাগাজিনটি তাকে নিয়ে এই কাভার স্টোরি করে। শাহবানু ও তার মার ব্যাপারটা বুঝল সে। ফাইল খুলে সে ক্লিপিংগুলোর দিকে চোখ বুলাল। নিউজ আইটেমগুলোর দু একটা ছাড়া সবই তার অদেখা। বিস্মিত হল তার সম্পর্কিত নিউজের কালেকশন দেখে। মনে হয় সংগ্রহ শুরুর পর কোনো একটি নিউজও বাদ যায়নি। নিউজের মধ্যে ইন্টারনেট রিপোর্টও রয়েছে। কার ফাইল এটা? কে সংগ্রহ করল এগুলো? শাহবানু? ফাইল কাভারের উপর নজর বুলাল আহমাদ মুসা। এখানে কারো নাম নেই। আহমাদ মুসা তাকালো শাহবানুর দিকে, বলল, ধন্যবাদ শাহবানু। আমার মতো একজনকে নিয়ে এত বড় ফাইল করতে এ পর্যন্ত আমি কাউকে দেখিনি। অকাজের এই কাজ কে করল? ভাইয়া করেছেন। কিন্তু তিনি কোনো অকাজ করেননি। ভালো কাজের রেকর্ড সংগ্রহ অবশ্যই একটা ভালো কাজ, কিন্তু পানির মধ্যে যিনি ডুবে আছেন তিনি পানির আলাদা মূল্য অনুভব নাও। শাহবানুর কথার মাঝে বাধা দিয়ে আমার বলে উঠল, শাহবানু, কথা না বলে তুমি থাকতেই পারো না? কথার পেটে কথা তোমার না বললেই যেন নয়। এখন থামো তুমি। বলে শাহবানুর মা তাকালো আহমাদ মুসার দিকে, বলল, আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি বেটা। ছোট্ট এবং একেবারে অনুল্লেখযোগ্য আন্দামানে এবং তার চেয়ে অজ্ঞাত অসহায় এ পর্ণ কুটিরে আল্লাহ তোমাকে নিয়ে এসেছেন। এ যেন অখ্যাত এক দেশের অজ্ঞাত এক গ্রামের নামহীন এক হতভাগ্যের অন্ধকার কুটিরে স্বয়ং চাঁদের নেমে আসা। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ ও আকুতি সহ তোমাকে স্বাগত জানাচ্ছি বেটা। যাদের কেউ নেই তাদের আল্লাহ আছেন, এই মহাসত্যের জীবন্ত এক রূপ হিসেবে তুমি এসেছ বাবা। এখন বলো বেটা, আমরা তোমার জন্য কি করব আর তুমি আমাদের জন্য কি করবে? আবেগ জড়িত কান্নার ঊর্ধ্বকণ্ঠে বলল শাহবানুর মা। আমি এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলার জন্যই এসেছি মা। আমি আহমদ শাহ আলমগীর সম্পর্কে জানতে চাই। কি জানতে চাও বাবা, বলো। আহমদ শাহ আলমগীরের নিখোঁজ হওয়ার সাথে দুটি পক্ষ জড়িত হতে পারে। এক, ৩৬ জন যুবকের মৃত্যুর জন্য যারা দায়ী তারা। দুই, গভর্নর বালাজি বাজিরাও এর লোকেরা। কারা জড়িত থাকতে পারে আপনারা কিছু বলতে পারেন কিনা, বলল আহমদ মুসা। শাহবানু ও তার মা পরস্পরের দিকে চাইল, তাদের চোখে কিছুটা বিস্ময়। এরপর শাহবানুর মা বলল, গভর্নরের লোকেরা হবে কেন বেটা?
গভর্নরের মেয়ে সুষমা রাওয়ের সাথে আহমদ আলমগীরের একটা সম্পর্ক গড়ে উঠেছে। এটার চিরতর ইতি ঘটানোর জন্যে গভর্নরের লোকরা এটা করতে পারে। শাহবানুর মা ফুঁপিয়ে কেঁদে উঠল, বলল, এই সর্বনাশের পথ থেকে আমি আমার ছেলেকে সরাতে চেষ্টা করেছি, পারিনি। মেয়েটা খুব বেশি এগিয়ে এসেছিল, আর ওরা আন্দামানের বাইরে চলে যাবার পর আমাদের চেষ্টা আর কার্যকরী হয়নি। ও বিষয়টা থাক মা, গভর্নরের লোকরা তাকে কিডন্যাপ করতে পারে কিনা এটা জানা দরকার। আহমদ মুসা বলল, এটা বলা মুশকিল, ওদের কোনো প্রতিক্রিয়া আমরা কখনোই জানতে পারিনি, বলল শাহবানুর মা। সুষমা রাও কি কখনো এখানে এসেছে? এসেছে 2 বার। সে খুব ভালো মেয়ে, কিন্তু তার বাবা মা সম্পর্কে আলোচনা আমরা কখনো করিনি, সেও কখনো তোলেনি। তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে? তাকে পাবে কোথায়? ঘটনার পর কয়েকদিন টেলিফোন করেছে, তবে প্রায় 7 দিন যাচ্ছে তার কোনো টেলিফোন পাওয়া যায়নি। আমরা কখনো তার সাথে যোগাযোগ করিনি, শাহবানুর মা বলল। সুষমা রায়ের নম্বর কি আমি পেতে পারি? বলল আহমদ মুসা। অবশ্যই বেটা, বলে শাহবানুর মা শাহবানুকে বলল, তুমি নম্বরটা লিখে দাও। সঙ্গে সঙ্গে শাহবানু উঠে গেল। স্যার, আমি একটা কথা বলি। অবশ্যই গঙ্গারাম। 6 জন যারা ম্যাডামের কিডন্যাপ করতে এসেছিল তারা কেউ আন্দামানের লোক নয় স্যার, গঙ্গারাম বলল। কি করে বুঝলে? চেহারা দেখে স্যার। আন্দামানি ও ভারতীয় চেহারার মধ্যে খুব কি পার্থক্য আছে? সেটা হয়তো নেই, কিন্তু আন্দামানের বাসিন্দা ও আন্দামানে বহিরাগত এদের মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে। যেমন স্যার, ওরা 4 জন যেভাবে চোরের মতো পালালো, আন্দামানিরা হলে পালাতো না। আন্দামানিরা সাহসী। ডান হাত আহত হওয়ার পর ওরা বাম হাত দিয়ে গুলি করত। তাছাড়া সেদিনের ওরা হাফ প্যান্ট ও হাফ শার্ট পরা ছিল, এরাও তাই। আর এভাবে দল বেঁধে হাফ প্যান্ট হাফ শার্ট পরার কালচার আন্দামানে নেই। থামল গঙ্গারাম। ধন্যবাদ গঙ্গারাম, আমি মনে করি তোমার কথা সত্য। তাহলে এর অর্থ কি এই যে আন্দামানের কোনো পক্ষ বা ভারতের কোনো পক্ষ বিশেষ মিশন ভাড়া করা লোক ব্যবহার করছে? সে পক্ষ কি গভর্নর বাজিরাও মাধব হতে পারেন? অনেকটা স্বগত কণ্ঠে বলল আহমদ মুসা। গভর্নর হলে আহমদ আলমগীরের কিডন্যাপের একটা অর্থ খুঁজে পাওয়া যায়, কিন্তু ওইসব হত্যাকাণ্ডের কি অর্থ? গভর্নরে কি সবকিছু করাচ্ছেন? কেন? বলল গঙ্গারাম। এটাও একটা দিক গঙ্গারাম, আহমদ মুসা বলল। ঘরে প্রবেশ করল শাহবানু। মায়ের হাতে একখণ্ড কাগজ তুলে দিয়ে বসল মায়ের পাশে। শাহবানুর মা কাগজের খণ্ডের উপর চোখ বুলিয়ে শাহবানুর হাতে দিয়ে বলল, ওদের দিয়ে এসো। মুখটা শাহবানুর আরক্ত হয়ে উঠল। কাগজখণ্ড সে মায়ের হাতে না দিয়ে আহমদ মুসার হাতে দিয়ে আসতে পারত, কিন্তু অজানা এক সংকোচে তার পা ওঠেনি। ফাইল দিতে গিয়ে তার হাত একবার কেঁপেছে। এ দৃশ্যের পুনরাবৃত্তি করতে সে আর সাহস পায়নি, কিন্তু মায়ের নির্দেশে তাকে উঠতে হলো। নিয়ে গেল কাগজখণ্ড আহমদ মুসার কাছে। কাগজের খণ্ডটি ছোট্ট। কাগজ নেবার জন্য হাত বাড়ালো আহমদ মুসা। শাহবানু হাত বাড়িয়ে কাগজ খণ্ড দিতে গিয়ে আহমদ মুসার হাতের কাছাকাছি হতেই শাহবানুর হাতের আঙ্গুলগুলো হঠাৎ নিঃসাড় হয়ে গেল। হাত থেকে খসে পড়ল কাগজ খণ্ডটি। সরি বলে শাহবানু কম্পিত কণ্ঠে। আহমদ মুসা কাগজ খণ্ডটি মাটিতে পড়ার আগেই ধরে ফেলে, বলল, ওকে। শাহবানু থামল। আহমদ মুসা হাসল। আবার বলে উঠল শাহবানুকে লক্ষ্য করে, শাহবানু, কথায় যেমন তুমি বুদ্ধিমান, তেমন সাহসও তোমাকে শক্তিমান হতে হবে। কমপক্ষে তোমার ফুফু নূরজাহান এবং দক্ষিণ ভারতের চাঁদ সুলতানার ইতিহাস তুমি পড়েছ নিশ্চয়। শাহবানু কোনো উত্তর না দিয়ে ছুটে এসে বসল তার আসনে। লজ্জা, সংকোচ ও আনন্দ সব মিলিয়ে তার মুখ আরো রাঙ্গা হয়ে উঠেছে। বাছা, সে রাজ্যও নেই, সে রাজাও নেই, সে শিক্ষাও নেই, শাহবানুর মা বলল। রাজ্য রাজা সবই আছে মা, কিন্তু নাম পাল্টেছে, কাজও পাল্টে গেছে। দুনিয়ার অধিকাংশ স্বৈরতন্ত্রী আজ রাজা বাদশাদের চেয়েও বড়। এমনইভাবে গণতন্ত্রী যারা 5 বছরের জন্য ক্ষমতায় বসেন, তারা অনেকেই মিনি রাজা হয়ে বসতে চান, বলল আহমদ মুসা। উত্তরে কোনো কথা বলল না শাহবানুর মা। তার মধ্যে ভাবান্তর দেখা গেল। গম্ভীর হয়ে উঠল শাহবানুর মা।
বলল ধীরে ধীরে, বেটা, ওরা আহত বাঘের মতো পাগল হয়ে উঠবে নিশ্চয়। আল্লাহর সাহায্য হিসাবে এসে একবার তোমরা আমাদের বাঁচিয়েছ, এরপর আমরা কি করব? আল্লাহ তো সব জায়গায় সবসময়ের জন্য আছেন মা, বলল আহমদ মুসা। তা আছেন, কিন্তু মানুষকে পথ খোঁজার জন্য উঠে দাঁড়াতে হয়, তারপরই আল্লাহ তার সামনে পথ খুলে দেন। শাহবানুর মা বলল। গম্ভীর হয়ে উঠেছিল আহমদ মুসার মুখ। বলল, আন্দামানে কি আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কেউ আছে? নেই বেটা, বলল শাহবানুর মা। আপনি ঠিকই বলেছেন, ওরা এখন আহত বাঘের মতো। আমার ধারণা আজই তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে, সুতরাং এ বাড়ি ছাড়তে হবে আপনাদের এখনই। বলে আহমদ মুসা তাকালো গঙ্গারামের দিকে। বলল, গঙ্গারাম, আরেকটা গাড়ি জোগাড় করতে পারবে এখন? অবশ্যই করতে পারবো স্যার, আমি দেখছি। কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে। মোবাইল পকেট থেকে হাতে তুলে নিয়ে দ্রুত বেরিয়ে গেল সে ঘর থেকে। গাড়ি কি করবে বেটা? গঙ্গারাম বেরিয়ে যেতে বলল শাহবানুর মা। আপনাদের অন্য কোথাও নিতে হবে, সব গুছিয়ে নিন মা। কোথায়? বলল শাহবানুর মা, কণ্ঠে তার উদ্বেগ। আপনি আমাকে বিশ্বাস করছেন তো? এটা জিজ্ঞাসা করার কোনো বিষয় হলো? আমার ছেলে আমার কাছে এমন প্রস্তাব আনলে আমার মধ্যে দ্বিধার সৃষ্টি হতো, তোমার কথাই তাও হয়নি। ধন্যবাদ মা। কথা শেষ করে পকেট থেকে মোবাইল বের করল। টেলিফোন করল হোটেল সাহারার মালিক হাজি আব্দুল আলী আবদুল্লাহকে। ওপার থেকে হাজি আব্দুল আলীর কণ্ঠ পেয়ে আহমদ মুসা বলল, জনাব, আমি বিভান বার্গম্যান। আমি আপনার হোটেলের একজন বাসিন্দা। সকালে আমার সাথে কথা হয়েছিল, এই বলবেন তো? বলুন, নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু হবে। জি জনাব, আমি জানতে চাচ্ছিলাম কোনো ফ্যামিলি স্যুট আপনার হোটেলে খালি আছে কিনা, নিরাপদ হয় এমন একটা লোকেশন। আহমদ মুসা থামার সাথে সাথে ওপার থেকে হাজি আব্দুল আলীর কণ্ঠ ভেসে এলো, আমার হোটেলের প্রত্যেক ফ্লোরে 2টি করে ফ্যামিলি স্যুট আছে, কয়েকটি খালি। আপনার ফ্লোরেরটাও খালি আছে। কিন্তু কেন জানতে চাচ্ছেন? ফ্যামিলি স্যুটে ট্রান্সফার হবেন? না জনাব, আমার এক আত্মীয়ের জন্য একটা ফ্যামিলি স্যুট দরকার। আমার ফ্লোরেরটা হলেই ভালো হয়। আপনার দরজার ঠিক মুখোমুখি দরজা, ওটা একটা ফ্যামিলি স্যুট, আর আপনার শাড়ির সর্বদক্ষিণে আরেকটা। কোনটা চাই? কাছেরটা নিশ্চয়। জি, বলল আহমদ মুসা। ঠিক আছে, ওনারা কি আজই আসবেন? আজ নয়, এক্ষুনি জনাব। আসুন আসুন, ওয়েলকাম। ধন্যবাদ জনাব। মোবাইল অফ করে আহমদ মুসা তাকালো শাহবানুর মার দিকে। বলল, শব্দ শুনলেন মা, আমি মনে করি হোটেলই বেশি নিরাপদ হবে। তুমি যা ভালো মনে করো বেটা, কিন্তু হোটেলের ফ্যামিলি স্যুট তো খুব ব্যয়বহুল। মা, আপনার ছেলে না ফেরা পর্যন্ত মনে করুন আপনি আপনার আরেক ছেলের মেহমান, বলল আহমদ মুসা। হঠাৎ শাহবানুর মার দুচোখ অশ্রুতে ভরে গেল। বলল, আমার ছেলে ফিরবে বেটা? বলে কান্না চাপার চেষ্টা করতে লাগলো। আমার মন বলছে আসবে মা। ওরা যে আপনার বাড়ি আক্রমণ করেছে আপনাদের কিডন্যাপ করার জন্যে, এটাও একটা প্রমাণ যে আপনার ছেলে বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কথা সত্য করুন। হোটেল আপনার নাম কি বিভান বার্গম্যান? জিজ্ঞাসা করল শাহবানু। হ্যাঁ, হোটেলের বর্ডার হিসেবে তোমাদের নাম পাল্টাতে হবে। কেন? জিজ্ঞাসা করল শাহবানুর মা। আপনারা বাড়ি থেকে বেরিয়ে কোনো অজ্ঞাত কোথাও চলে গেছেন, হারিয়ে গেছেন, এটাই সকলকে জানাতে হবে। তা না হলে শত্রুরা আপনাদের পিছু ছাড়বে না। আহমদ মুসা বলল। শাহবানুর মার মুখে ভয়ের ছায়া নামল। বলল, শাহবানু, আমরা বাড়ি থেকে চলে গেলেও ওরা খুঁজবে আমাদের? আমি মনে করি খুঁজবে। কেন? বলল শাহবানু। এই কেনর সঠিক উত্তর জানি না, এটা আহমদ আলমগীরকে পেলে জানা যাবে, অথবা শত্রুদের কারো কাছে জানা যেতে পারে। আহমদ মুসার কথার উত্তরে শাহবানুর মা কিছু বলতে যাচ্ছিল। এ সময় ড্রয়িং রুমে প্রবেশ করল গঙ্গারাম। থেমে গেল শাহবানুর মা। স্যার, এ অঞ্চলে গাড়ি পাওয়া যায় না, একটি ক্যারিয়ার পেয়েছি। এতে চলবে স্যার? ওদের লাগেজ নিয়ে আমি ক্যারিয়ারের সাথে যাব, আপনি ওদের নিয়ে আমার গাড়িতে ড্রাইভ করবেন। ধন্যবাদ গঙ্গারাম, বলে আহমদ মুসা তাকালো শাহবানুর মার দিকে। আহমদ মুসা কিছু বলার আগেই শাহবানুর মা উঠে দাঁড়িয়েছে। বলল, আমরা তৈরি হয়ে নিচ্ছি বেটা, কিন্তু বাড়ি আমরা কিভাবে রেখে যাব? কি নেব কি নেব না বুঝতেই পারছি না।
কান্নায় রুদ্ধ হয়ে এলো শাহবানুর মার শেষের কথাগুলো। ব্যক্তিগত প্রয়োজনের জন্য আশু অপরিহার্য এমন জিনিসই নেবেন মা, আর কোনো পারিবারিক ডকুমেন্টস থাকলে সেগুলো অবশ্যই নেবেন। শাহবানু ও শাহবানুর মা দোতলায় উঠে গেল। 5 মিনিটের মধ্যে শাহবানু তার মা দুজনে কাঁধে একটি করে ব্যাগ, হাতে একটি করে সুটকেস নিয়ে বেরিয়ে এলো। গঙ্গারাম তাদের হাত থেকে ব্যাগ ও সুটকেস নিয়ে কাঁধে ও হাতে ঝুলিয়ে ছুটল গেটের দিকে। মা, উপরের ঘরগুলো লক করেছেন? বলল শাহবানুর মাকে লক্ষ্য করে আহমদ মুসা। হ্যাঁ বেটা, কান্না চাপতে চাপতে বলল শাহবানুর মা। তারা সবাই বেরিয়ে এলো। নিচের ঘরগুলো চেক করে লক করে দিল আহমদ মুসা। বাড়ির বাইরে চলে এলো সকলে। ব্যাগ ও সুটকেসগুলো ক্যারিয়ারে নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়েছিল গঙ্গারাম। আহমদ মুসা বাইরের গেট লক করে দিয়ে গাড়ির কাছে এলো। শাহবানু ও শাহবানুর মাকে গঙ্গারামের ক্যাবের পেছনে সিটে বসিয়ে গঙ্গারামের দিকে তাকিয়ে বলল, এদিকে এসো। গঙ্গারাম এলে আহমদ মুসা বলল, তুমি রিভলভার চালাতে জানো? না স্যার। কেন স্যার? বলল গঙ্গারাম। আজ ওদের কাছ থেকে 6টি রিভলভার কুড়িয়ে পেয়েছি, তার একটা তোমাকে দিতাম। কেন স্যার? থাক, যাও গিয়ে ক্যারিয়ারে ওঠো। তোমাদের গাড়িটা আগে যাবে, আমারটা পেছনে। আচ্ছা স্যার, বলে গঙ্গারাম ছুটে গেল তার গাড়ির দিকে। আহমদ মুসা গিয়ে ড্রাইভিং সিটে বসল। গঙ্গারামের পিক ক্যারিয়ারটা চলতে শুরু করলে আহমদ মুসাও তার ক্যাবটি স্টার্ট দিল। সেই স্টিয়ারিং হাত রেখে মুখটা পেছনে ফিরে বলল, মা, আপনারা এমনভাবে থাকলে ভালো হয় যাতে বাইরে থেকে কারো চোখে না পড়েন। ঠিক আছে বেটা। ধন্যবাদ মা। ফুল স্পিডে তখন চলতে শুরু করেছে গাড়ি। শাহবানুর গাড়ি 400 গজের মতো দূরে। সেখানে শাহবানুর বাড়ির দিক থেকে আসা একমাত্র রাস্তাটি এল টার্ন নিয়ে দক্ষিণে চলে গেছে। সেখানে রাস্তার পাশে জঙ্গলের ধার ঘেঁষে 5 জন লোক উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। তাদের সকলের দৃষ্টি উপর থেকে নেমে আসা মাইক্রোটার দিকে। এলাকাটা এবড়ো থেবড়ো জঙ্গলাকীর্ণ, একেবারে নির্জন। অনেক দূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই। আন্দামানের অন্যান্য এলাকার মতো হারবারতাবাদের বাড়িগুলো গুচ্ছাকৃতির। এই এলাকাটা এবড়ো থেবড়ো ও কিছুটা খাড়া হওয়ার কারণে এই এলাকায় তেমন কোনো বাড়িঘর নেই। লোকগুলো যেখানে দাঁড়িয়ে মাইক্রোটির অপেক্ষা করছে তার পেছনে জঙ্গল। জঙ্গলের ফাঁক দিয়ে একটা ছোট্ট হেলিকপ্টার দেখা যাচ্ছে। জঙ্গলটার পরে একটা বড় পাথরের চত্বর, ওখানে দাঁড়িয়ে আছে হেলিকপ্টারটা। মাইক্রোটা লোকগুলোর সামনে এসে দাঁড়ালো। লোকদের মধ্য থেকে নেতাগোছের একজন ছুটে গেল মাইক্রোর সামনের জানালায়। দ্রুত কণ্ঠে জিজ্ঞাসা করল, মিশন সাকসেসফুল? মা বেটি দুজনকে পেয়েছ? কিছু না বলে ড্রাইভিং করা লোকটি নিচে নেমে এলো। তার সাথে সাথে পেছন থেকে নেমে এলো 3 জন। তাদের সকলের দুহাত ছিল রক্তাক্ত। যে উৎসাহ নিয়ে লোকেরা মাইক্রোর দিকে ছুটে এসেছিল সে উৎসাহ উবে গেল তাদের। মাইক্রো ড্রাইভ করছিল যে লোক, সে গাড়ির জানালার সামনে আসা নেতাগোছের লোকটিকে লক্ষ্য করে আর্তকণ্ঠে বলল, শঙ্করজি, আমাদের শিবরাম ও বলবন্ত দুজনকে নিহত করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি আহত হয়ে পালিয়ে এসেছ। কি করে এত বড় ঘটনা ঘটল লক্ষ্য? আমাদের ইনফরমেশন কি ভুল ছিল? গোপনে ওখানে পাহারা রেখেছিল? কিন্তু ওরা তো কিছু জানার কথা নয়, কেন পাহারা রাখবে? বলল শঙ্কর নামের লোকটি। না, সেখানে কোনো পাহারা ছিল না। আমরা মা বেটি দুজনকে ধরে নিয়ে আসতে শুরু করেছিলাম। বাড়ি থেকে বেরোবার আগেই হঠাৎ 2 জন লোক এসে হাজির হলো বাইরে থেকে। বলে লক্ষণ পরের সব ঘটনা জানালো। ঘটনা শুনে বিস্মিত কণ্ঠে শঙ্কর চিৎকার করে বলে উঠল, 2 জন নিরস্ত্র লোক তোমাদের 6 জনকে নিহত আহত করল? এটা বিশ্বাস করতে বলো? ঘটনা বিশ্বাস করার মতন নয় শঙ্করজি, কিন্তু আমরা কিছু করার আগেই সব কিছু শেষ হয়ে গেছে, বলল লক্ষণ। শঙ্কর পকেট থেকে মোবাইল বের করল, কোথাও যোগাযোগ করে বলল, মহাগুরু স্বামীজি, সর্বনাশ হয়ে গেছে। ওরা শয়তানটার মা বোনকে ধরে আনতে পারেনি। শিবরাম বলবন্ত নিহত হয়েছে। লক্ষণরা গুলিবিদ্ধ আহত অবস্থায় ফিরে এসেছে। কথা শেষ করল শঙ্কর। ওপারের জবাব বোধহয় সুখকর ছিল না। ভীত মলিন হয়ে উঠেছে শঙ্করের মুখ। সে টেলিফোন লক্ষণের দিকে এগিয়ে দিয়ে বলল, ওখানে কি হয়েছে, কি ঘটেছে, কি দেখেছ সব স্বামীজিকে জানাও।
লক্ষণ টেলিফোন নিয়ে কম্পিত কণ্ঠে কিভাবে তারা গেল, কিভাবে মা বেটিকে ধরে নিয়ে আসতে শুরু করেছিল, তারপর বাইরে থেকে আসা দুজন লোক কি ঘটালো, কিভাবে তারা চারজন সরে পড়েছে, সব বিবরণ দিল। কথা শেষ হবার পর ওপারের এক প্রশ্নের জবাবে বলল, ওরা মনে হয় অন্য কোনো শহর থেকে সেখানে যায়। গেটে একটা ট্যাক্সি ক্যাবে দাঁড়িয়ে থাকতে তারা দেখেছে। তাতে ড্রাইভার অবশ্য ছিল না, মনে হয় ড্রাইভারও ভেতরে ঢুকেছে, কারণ ভেতরে ঢোকা দুজনের একজনকে আমার ড্রাইভার বলে মনে হয়েছে। কথা শেষ করে ওপারের কথা শুনেই বলল, ঠিক আছে স্বামীজি, শঙ্করকে টেলিফোন দিচ্ছি। শঙ্কর টেলিফোন হাতে নিল। ওপারের কথা শুনে কম্পিত কণ্ঠে শঙ্কর বলল, জি গুরুজি, আপনার কথা বুঝেছি, অক্ষরে অক্ষরে তা আমরা পালন করব। জয় গুরুজি বলে মোবাইল অফ করে সকলের দিকে ঘুরে দাঁড়ালো শঙ্কর। বলল, শোনো, নির্দেশ, ওই মা বেটিকে ধরে নিয়ে যেতেই হবে। আর যে দুজন আমাদের দুজনকে খুন করেছে এবং চারজনকে আহত করেছে তাদেরকেও ধরতে হবে, না হলে খুন করতে হবে। একটু থামল শঙ্কর, সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, কিন্তু তার আগে তোমরা কেউ যাও হেলিকপ্টার থেকে ফার্স্ট এইড নিয়ে এসে ওদের ব্যান্ডেজ করে দাও। যা দেখছি কারো হাতে গুলি ঢোকেনি বলে আমার বিশ্বাস। শঙ্করের কথা শেষ না হতেই একজন দৌড় দিয়েছে হেলিকপ্টার উদ্দেশ্যে। কথা শেষ করে শঙ্কর ফিরল লক্ষণ নামের লোকটির দিকে। বলল, লক্ষণ, প্রথমে দুটি ব্যাপার আমাদের নিশ্চিত হওয়া দরকার। এক, শয়তান লোক দুজন ওই বাড়িতে আছে কিনা। দুই, ওই দুই শয়তানি বাড়িতে অবস্থান করছে না অন্যত্র সরে পড়েছে। বাইরে চলে যাবার একটি মাত্র রাস্তা, আমরা তো রাস্তার উপরেই আছি, সুতরাং বাইরে কোথাও যায়নি এটা নিশ্চিত। আশেপাশে প্রতিবেশী কারো বাড়িতে আশ্রয় নেওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীদের কারো বাড়িতে সরে না পড়লে তারা বাড়িতেই আছে। শয়তান দুজনের ব্যাপারে এই একই কথা। তারা ট্যাক্সি ক্যাব তো নিয়ে গেছে ওখানে, বাইরে থেকে গেছে এটা নিশ্চিত, সুতরাং ফিরতে হলে এ পথ দিয়েই ফিরতে হবে। আমার মনে হয় খোঁজ নেবার জন্যে লোক পাঠানো দরকার। সেটা দেখার জন্য আমরা ওদিকে যাব, বলল লক্ষণ। ঠিক বলেছ লক্ষণ, বলে শঙ্কর একজনকে সব কথা বুঝিয়ে দিয়ে বলল, তুমি মোবাইলে বললেই আমরা আসব। লোকটি দৌড় দিল। অন্য কয়েকজন ওদের চারজনের হাতে ফার্স্ট এইড ব্যান্ডেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর শঙ্কর একজনকে নিয়ে হেলিকপ্টারে গেল অস্ত্র নিয়ে আসতে, যাতে মোবাইল পেলেই তৎক্ষণাৎ যাত্রা শুরু করতে পারে। প্রায় 40 মিনিট পর টেলিফোন এলো লক্ষণের। বিরক্ত ক্ষুব্ধ শঙ্কর মোবাইল ধরেই ধমক দিল। ধমক খেয়ে ওপার থেকে লক্ষণ বলল, পথে একটা বিপদে পড়েছিলাম, পরে বলবো। শোনো, এইমাত্র এসে দেখলাম সেই ট্যাক্সি ক্যাবে দু মা বেটি যাচ্ছে, ড্রাইভ করছে ক্যাব চালক। ও দুজনকে দেখছি না। যাচ্ছে মানে কি এদিকে আসছে, জিজ্ঞাসা করল শঙ্কর। হ্যাঁ, ঠিক আছে, আপাতত এই দুজনকে পেলেও চলবে, দুই শয়তানকে আমরা পরে দেখব। কথা শেষে মোবাইল অফ করেই ফিরল সকলের দিকে। বলে, একটা ট্যাক্সি ক্যাব আসছে, আটকাতে হবে, ওতেই দুই মা বেটি আছে। সবাই রাস্তার পাশে জঙ্গলের মধ্যে পজিশন নিল। শঙ্কর সবাইকে ব্রিফিং দিয়ে রাস্তার পাশে একটা গাছে হেলান দিয়ে সিগারেট ফুঁকতে লাগল। পিক আপ ভ্যানটি তার চোখের সামনে দিয়ে চলে গেল। আধা মিনিটের মধ্যে ক্যাবটি চলে এলো। শঙ্কর দুহাতে দুই রিভলভার নিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুটি ফাঁকা ফায়ার করে ক্যাবকে দাঁড়াতে নির্দেশ দিল। আহমদ মুসা চারদিকে তাকালো, আর কাউকে দেখল না। লোকটি কি একা? পুলিশ নয় দেখে আহমদ মুসা নিশ্চিত হয়েছে এই খুনি দলেরই কেউ হবে। ক্যাব দাঁড়াতে বলছে কেন? আহতরা কি তাহলে সব খবর দিয়েছে ওদের? দিয়েছে নিশ্চয়, কিন্তু এভাবে গাড়ি আটকাচ্ছে কেন? ওরা কি তাহলে জানে গাড়িতে আহমদ আলমগীরের মা বোনেরা আছে? বাম পাশে সিটের উপর ড্যাশবোর্ডের রিভলভার দুটির দিকে একবার তাকিয়ে আহমদ মুসা গাড়িতে ব্রেক কষল এবং পেছন দিকে না তাকিয়ে বলল, শাবানু, তোমরা সিটের নিচে লুকিয়ে পড়ো। গাড়ি দাঁড়াতে শঙ্কর ছুটে এলো। ড্রাইভার, তোমার দুজন যাত্রী কোথায়, দেখছি না যে। শঙ্করের জিজ্ঞাসায় আহমদ মুসা নিশ্চিত হল যে সে কিডন্যাপকারীরাই এরা। আহমদ মুসা আগেই গাড়ির জানালা খুলে ফেলেছিল। শঙ্কর গাড়ির 3-4 গজের মধ্যে এসে গেছে। আহমদ মুসার ডান হাতটা তখন স্টিয়ারিং হুইলে, আর বাম হাত সিটের উপরের রিভলভার নিয়ে চোখের পলকে উঠে এলো গাড়ির জানালায়। দুবার ট্রিগার টিপল আহমদ মুসা। দুহাত লক্ষ্যে দুটি গুলি করেছে সে।
প্রথম গুলিটি ডান হাতকে বিদ্ধ করল। দ্বিতীয় গুলিটি ছুটে যাচ্ছিল, কিন্তু প্রথম গুলিটি খাওয়ার পরে শঙ্কর তার দেহকে বাঁ দিকে সরিয়ে নেয়। ফলে গুলি তার বাঁ হাতের বদলে তলপেটে বিদ্ধ হয়। আহমদ মুসা রিভলভার ধরা বাম হাতটা সরিয়ে নিল গাড়ির জানালা থেকে। মনটা খারাপ হয়ে গেছে তার। লোকটাকে মারতে চায়নি আহমদ মুসা। লোকটির হাত দুটিকে নিষ্ক্রিয় করে নিরাপদে গাড়ি নিয়ে সরে পড়তে চেয়েছিল সে। আহমদ মুসা গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে জঙ্গলের দিক থেকে বৃষ্টির মতো গুলি আসতে লাগলো গাড়ি লক্ষ্যে। মুহূর্তেই গাড়ির কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টায়ারও ঝাঁঝরা হয়ে গেল। সামনের দিকটা বসে পড়ল গাড়ির।